গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল, বিশেষ করে বীরভূমের রাজনীতিতে অনুব্রত বনাম কাজল শেখ দ্বন্দ্ব বারবার শিরোনামে থেকেছে বীরভূম। এবার 24 আওয়ার্স টিভির প্রতিনিধি ইকবাল হোসেনের মুখোমুখি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা সিনহা। আগে লাভপুরের সঙ্গে এখনকার লাভপুরের কি পার্থক্য, একই সাথে গোষ্ঠী কোন্দল নিয়ে কি বার্তা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার, শুনুন। 24 আওয়ার্স টিভির মুখোমুখি আজ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য অর্থাৎ লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। তার কাছে যাব আমরা কিছু আলাপচারিতার জন্য, কারণ এই মুহূর্তে লাভপুর বিধানসভার বিধায়ক তিনি। লাভপুরের উন্নয়ন তার লক্ষ্য। আগের যে লাভপুর অর্থাৎ বামফ্রন্ট আমল এবং বিগত 2021 সালের আগের যে লাভপুর, সেই লাভপুর কেমন ছিল এবং তারপর 2021 সালে তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন এই লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তারপর এই 2021 বিধানসভা নির্বাচনের পর তার তৈরি করা এবং তার উন্নয়ন কিভাবে এগিয়ে চলেছে লাভপুর জুড়ে, সেটাই জানবো। দাদা, 24 আওয়ার্স টিভিতে স্বাগত আপনাকে। নমস্কার, সকাল ভালো থাকবেন। আপনাদের টিভি চ্যানেলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। বলছি দাদা, প্রথমেই জানা যায় যে বামফ্রন্ট আমলের যে লাভপুর ছিল এবং আপনি 2021 সালে বিধানসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার আগের যে লাভপুর, সেই লাভপুরের সঙ্গে এখনকার লাভপুরে কী পার্থক্য বোঝেন? দেখুন, পার্থক্যটা তো মানুষ বলবে। আমি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষ আমাকে ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমি জোড়া ফুলের প্রার্থী হিসেবে 21 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসার মধ্যে দিয়ে জয়লাভ করে বিধায়ক হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। তাই পরিবর্তনটা মানুষ বললেই ভালো। তবু যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করলেন, আমার এটা বলার যে প্রথমেই যেটা আমি চেষ্টা করেছি যে লাভপুরের আইন শৃঙ্খলা এবং শান্তিটা যাতে ফিরে আসে। আপনারা জানেন যে লাভপুর একটা ব্ল্যাক স্পট ছিল পুলিশ অ্যাঙ্গেল থেকে, যে লাভপুরে ভীষণভাবে ল অ্যান্ড অর্ডারের একটা প্রবলেম হতো, মারামারি, খুন, ছিনতাই, বোম্বিং এগুলো হতো, মানে এগুলো বাস্তব। এবং এটা সবসময় জানবেন যে রাজনৈতিক দলের আশ্রয়ে কিছু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল এসে এইগুলো ঘটায়। তো প্রথমেই আমি চেষ্টা করেছি যে এই রকম যদি কিছু থাকে এখানে, যে আমাদের দলের ছত্রছায়া থেকে এগুলো করার চেষ্টা করবে, সেটা কিন্তু টলারেট করব না। এবং পুলিশকে আমরা পরিষ্কার বলেছিলাম যে লাভপুরে কিন্তু আইন শৃঙ্খলাটা আগে ভালো জায়গায় আনতে হবে। এবং জানেন, এখানে এমনও হয়েছে একদিনে একটা ঘটনাকে কেন্দ্র করে 8টা-10টা মার্ডারও হয়েছে। এগুলো আপনারা লাভপুরের মানুষ, আপনারা এগুলো জানেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এখন লাভপুরের শান্তি অনেকটা ফিরে এসছে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। কারণ সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে শান্তির বাংলা, উন্নয়নের বাংলা, তার সঙ্গে লাভপুরে যুক্ত হয়েছে। এখন আর আপনি বলতে পারেন এই 4 বছরে মার্ডার, বোম্বিং, গুলি, বন্ধ, অবরোধ এগুলো প্রায় নেই বললেই চলে। জানা যায় এই লাভপুর সত্যিই এককালীন বলা হতো যে খবরের শিরোনামে থাকতো লাভপুরকে কেন্দ্র করে। কারণ আমরা লাভপুরে দেখেছি 2017 সালে বালিরঘাটকে কেন্দ্র করে 9 জনের মৃত্যু হয় কোথায়? দাঁড়কা অঞ্চলের দরবারপুর গ্রাম। এবং সেই গ্রাম সেই সময় পুরুষ শূন্য হয়ে যায়। তারপরেই আইন শৃঙ্খলার এতটাই অবনতি তৈরি হয়েছিল যে লাভপুরকে সত্যি বারুদের স্তূপে লাভপুর বলা হতো। এবং তারপর 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিজিৎ সিনহা এবং তারপরেই গড়ে ওঠে, তিনি প্রতিশ্রুতি দেন যে বীরভূমের লাভপুর শান্তির লাভপুর তৈরি হবে, না কোনো বোমাবাজি, না কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি। দেখতে পাই এখন আমরা যে আইন শৃঙ্খলার অবনতি এখন নেই বললেই চলে। কিছু কিছু হয়তো ঘটনা ঘটতে পারে, কিন্তু তারপরেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাকশনও নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ব্লক প্রশাসন থেকে শুরু করে, বিধায়কের পক্ষ থেকেও। আমরা জানি যে লাভপুর এমনই একটা জায়গা, লাভপুরে অবস্থান রয়েছে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত হাঁসুলি বাঁকের উপকথা। জানা যায় সে হাঁসুলি বাঁকে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে চলেছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার হাত ধরে। কি বলবেন সেই পর্যটন কেন্দ্র গড়ে ওঠা নিয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা? শুনুন।
ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। সামগ্রিক যে উন্নয়নের পরিকল্পনা আমরা করেছি তার মধ্যে পর্যটন একটা বড়। এখানে লাভপুরে দু ধরনের পর্যটন, একটা রিলিজিয়াস ট্যুরিজম, ধর্মীয় পর্যটন, আর একটা নর্মাল পর্যটন। তো রিলিজিয়াস ট্যুরিজমে আপনারা জানেন যে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ মা ফুল্লরা লাভপুরে আছেন, তাই প্রচুর দর্শনার্থী আগেও এসছেন, এখন এটা আরও বাড়ছে। তাই দর্শনার্থী এলেই সেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, যেমন তাদের পানীয় জল, ওয়াশরুম, তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা। তো সেইগুলোতে নজর দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি পর্যটন দপ্তরের মাধ্যমে প্রায় 1.5 কোটি টাকার ফার্স্ট ফেজের মা ফুল্লরা মন্দিরকে কেন্দ্র করে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে। পরবর্তী সেকেন্ড ফেজের আরও প্রায় 1.5 কোটি টাকা উনি স্যাংশন করেছেন, খুব দ্রুত তার কাজ শুরু হবে। এটা গেল রিলিজিয়াস ট্যুরিজম, মানে ধর্মীয় পর্যটন কেন্দ্র। এরপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন সাহিত্যিক, তার জন্মস্থান লাভপুর, এবং তাকে কেন্দ্র করে তার যে অমর সৃষ্টি বিভিন্ন সাহিত্য, সেখানে হাঁসুলি বাঁকের উপকথা একটি অত্যন্ত মানে জনপ্রিয় একটি তার সাহিত্য রচনা। তো সেইটাকে কেন্দ্র করে হাঁসুলি বাঁক, যেখানে আপনারা জানেন যে কুয়ে নদী হাঁসের গলার মতো দেখতে, তো সেখানের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য প্রায় 1.5 কোটি টাকার প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী ট্যুরিজম দপ্তরের মাধ্যমে স্যাংশন করেছেন। সেখানে কাজ শুরু হবে, সেখানে পর্যটকরা আসবেন, একটা ওয়াচ টাওয়ার করা হচ্ছে যাতে ওপর থেকে বসে হাঁসুলি বাঁকটা তারা নদীটা কীভাবে বাঁক নিয়েছে দেখতে পারেন। এই সব ঘিরে এখন নতুন লাভপুর, উন্নয়নের লাভপুর, শান্তির লাভপুর গড়ে উঠছে। তার সঙ্গে আমাদের কলেজ, শম্ভুনাথ কলেজে MA ক্লাস চালু হয়েছে। আমরা প্রথম বছরে ইংলিশে 30 জন, বেঙ্গলিতে 30 জন, 60, এবং জিওগ্রাফিতে 20 জন, 80 জনের সিট ক্যাপাসিটি আমরা স্যাংশন দিতে পারেন। এই সব ঘিরে এখন নতুন লাভপুর, উন্নয়নের লাভপুর, শান্তির লাভপুর গড়ে উঠছে। তার সঙ্গে আমাদের কলেজ, শম্ভুনাথ কলেজে MA ক্লাস চালু হয়েছে। আমরা প্রথম বছরে ইংলিশে 30 জন, বেঙ্গলিতে 30 জন, 60, এবং জিওগ্রাফিতে 20 জন, 80 জনের সিট ক্যাপাসিটি আমরা স্যাংশন পেয়েছি। আমাদের মাননীয় উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি এটা সহযোগিতা করেছেন এবং আমাদের বর্ধমান ইউনিভার্সিটির মাধ্যমে, এবং আপনারা শুনলে খুশি হবেন যে প্রথম বছরেই আমাদের সিট সমস্ত ফুল হয়ে গেছে। চালু হয়েছে লাভপুর শম্ভুনাথ কলেজে MA ক্লাস বললেন। হ্যাঁ, সত্যিই চালু হয়েছে, কারণ MA ক্লাস পড়ার জন্য আর ছাত্রছাত্রীদেরকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। শুধু লাভপুরের জন্য নয়, এটা লাভপুরের আশেপাশে যেসব এলাকাগুলি রয়েছে তাদের জন্য সত্যি একটা আশ্চর্যের বিষয়। সামনেই বিধানসভা নির্বাচন, বছর ঘুরলেই। বিধানসভা নির্বাচনে কে প্রার্থী হবেন সেটা এখনও ডিক্লেয়ার হয়নি, তবুও লাভপুরের আশেপাশে কান পাতলেই শোনা যায় যে ফের লাভপুর বিধানসভায় তৃণমূলের ক্যান্ডিডেট হতে চলেছেন বর্তমানের বিধায়ক অভিজিৎ সিনহা। কি বলবেন সামনের বিধানসভা নির্বাচন নিয়ে, এবং কাকেই বা প্রতিপক্ষ হিসেবে ভাবছেন সামনের বিধানসভা নির্বাচনে? শুনব। দেখুন, বিধানসভার প্রার্থী ঠিক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সেটা তার হাতে। তবে আমি চেষ্টা করেছি বিধায়ক হিসাবে এলাকার মানুষকে পরিষেবা দিতে, এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 74টা প্রকল্প, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় খাদ্যসাথীর চাল, লক্ষ্মীর ভাণ্ডার, প্রচুর প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। এবং তার এই সব প্রকল্পগুলো শুধু আমাদের বাংলা বা ভারতবর্ষ না, সারা পৃথিবীতে আজকে সমাদৃত, সর্বত্র সব জায়গা থেকে তিনি হয়েছেন। এবং তার এই সব প্রকল্প নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনারা জানেন লন্ডনের, সেখানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রওনা হয়ে গেছেন এবং তিনি সেখানে গিয়ে তার বক্তব্য রাখবেন। নারী শিশুদের যে সব প্রকল্প উনি করেছেন, এটা একটা বিরাট কাজ তিনি করেছেন। সেই প্রকল্প মানুষ উপকৃত, তারা বেশি বেশি করে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাচ্ছেন, এবং তার সৈনিক হিসেবে আমাকে
আমাদের দল তৃণমূল কংগ্রেসকে, এবং অবশ্যই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের যে ব্লক প্রশাসন আছেন, তারা সবাই মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করেছি। তাই আগামী দিনে টিকিটের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম, সেটা তিনি ঠিক করবেন। তবে এটুকু বলতে পারি যে তার আশীর্বাদে যে উন্নয়ন 11 সাল থেকে হচ্ছে, এই 4 বছরে কিন্তু সেই উন্নয়ন আরও গতি পেয়েছে। দেখুন, দুটো ব্রিজ দীর্ঘদিনে মানুষের দাবি ছিল, আমাদের লাঘাটা ব্রিজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আপনারা জানেন, আপনারা তো এখানে জন্মেছেন, বড় হয়েছেন, এই গুনুচিয়া ব্রিজ যে কোনো হবে ভাবেনি, একবারে খুব অবস্থা খারাপ ছিল, সেই ব্রিজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাঘাটা থেকে গুনুচিয়া পর্যন্ত রাস্তা প্রায় 25 কোটি টাকা দিয়ে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বোলপুর থেকে লাভপুরের যে রাস্তা ভায়া কঙ্কায়তলা, তার কাজের প্রায় শেষ পর্যায়ে চলছে। এছাড়া অসংখ্য পথশ্রী রাস্তা, অসংখ্য স্কুলের নতুন ভবন নির্মাণ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে আপনারা দেখেছেন সায়েন্স বিল্ডিং হয়েছে, অডিটোরিয়াম হয়েছে, সেখানে প্রায় 15 কোটি টাকা দিয়ে একটা সোলারের প্রজেক্ট হচ্ছে, সেটাও খুব তাড়াতাড়ি তার উদ্বোধন হবে। এছাড়াও গ্রামে গঞ্জে ধর্মীয় স্থানের সংস্কার, তার উন্নয়ন, নতুন মন্দির, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, হরিমন্দির, বিভিন্নভাবে মানুষ উদ্যোগ নিয়েছে, আমরা তার পাশে থেকেছি। হিন্দু মুসলিমের যে একটা ঐক্য, সর্বধর্ম সমন্বয়ের যে ঐক্য, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সারা পশ্চিম বাংলার মধ্যে প্রথম আমরা এখানে দুর্গাপুজোর কার্নিভাল করেছি, এটা ব্লক লেভেলে। এটা কলকাতায় হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেই আমরা মানে তার দেখানো পথেই আমরা হেঁটেছি, কিন্তু আমরা এটা করেছি, এবং প্রচুর মানুষ সেখানে সমাগম হচ্ছে। এই তো সামনে ঈদ আসছে, দেখবেন একসাথে সবাই মিলে হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে, শান্তির মধ্যে ঈদ পালন হবে। তো এটা একটা খুব ভালো পরিবেশ। আর এছাড়া নাটক, যাত্রা, অভিনয়, এখানে যে ধরুন আগে মেলা হতো, মা ফুল্লরা মেলা 7 দিন, আজকে সেই মেলা প্রায় 15 দিন ধরে তার অনুষ্ঠান হচ্ছে, এবং প্রায় মেলা চলছে 1 মাস। তো এই সবটা মিলিয়ে একটা ভীষণ ভালো পরিবেশ হয়েছে। এটাই আনন্দ দেয়, মানুষের পাশে থাকার যে আনন্দ সেটা পাই। ও হ্যাঁ, আর 100 বেডের হাসপাতাল হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্যাংশন হয়ে গেছেন। এখন 30 বেড আছে, আরও 50 বেড, 80 বেড, আর তার সঙ্গে আরও 20 বেড নতুন হাসপাতাল হচ্ছে, এবং সেখানে ওটা স্টেট জেনারেল হসপিটাল হিসেবে আগামী দিনে স্বীকৃতি লাভ করবে। বিভিন্ন মেশিনপত্র আসবে, যন্ত্রপাতি আসবে, আরও ডাক্তার আসবে, এটাও একটা বড় আনন্দের ব্যাপার, এবং উন্নয়ন একটা দারুণ জায়গায় যাচ্ছে। সামনের বিধানসভা নির্বাচনের প্রতিপক্ষ কে হবে? প্রতিপক্ষ তো ধরুন, রাজনীতিতে, গণতন্ত্রে যে কোনো দলের দাঁড়াবার অধিকার আছে, দাঁড়ানোকে তো স্বাগত জানাই, কারণ এটা তো গণতন্ত্রের নিয়ম। বিরোধী দল কেউ থাকতেই পারে, সেটা বিজেপি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, যে কেউ থাকতে পারে। মেন প্রতিপক্ষ কাকে ভাবছেন? সেইভাবে প্রতিপক্ষ তো কাউকে দেখছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছি একটা কথা, দেখুন, রাজনীতির আর একটা নাম সমাজসেবা, এবং অনেকে লেখে সমাজসেবী, বা অনেক জায়গাতে পরিচয় করিয়ে দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী, হয়তো। তো যারা রাজনীতিতে নির্বাচনে দাঁড়ায়, তাহলে সমাজসেবা বা রাজনীতি কি শুধু নির্বাচন ভিত্তিক? নির্বাচন হয়ে গেল, আর সেই সব প্রার্থীদেরকে দেখা যায় না, তারা বলতে পারে আমাদের তো পঞ্চায়েত নেই, আমাদের তো পঞ্চায়েত সমিতি নেই, আমাদের জেলা পরিষদ নেই, এমএলএ নেই, এমপি নেই, সরকার নেই, আমরা কি করব? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে তত্ত্ব করা বলতে কী বোঝায়? খোঁজ খবর নেওয়া। এই যে ধরুন ঠিবা অঞ্চল, এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। প্রত্যেক বছর কুয়ে নদীর বাঁধ ভাঙে, হাজার বিঘে জমি জলের তলায় চলে যায়, মানুষের মাটির বাড়ি পড়ে যায়, মানুষের অনেক সমস্যা হয়। এই যে 2024 সালে পরপর 2বার বাঁধ ভাঙলো, একবার বাঁ দিকের বাঁধ ভাঙলো, আবার ডান দিকের বাঁধ ভাঙলো, এবং আমরা তো ডুবেই গেছি। আপনারা জানেন, আমি, আমাদের ডিএম সাহেব, 2 এমপি সাহেব, লোকসভার এমপি অসিত মাল, রাজ্যসভা সামিরুল ইসলাম সাহেব, আমাদের লোকাল ওসি ছিলেন, আমাদের ব্লক প্রেসিডেন্ট ছিলেন তরুণবাবু, সব তো আমরা ডুবেই গেছিলাম। ঈশ্বরের আশীর্বাদে আমরা মানে বেঁচে ফিরেছি। তো তাহলে সেখানে
যাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী বলছেন তা নিশ্চয়ই গণতন্ত্রের বিরোধী দল থাকবে। একবার কাউকে দেখাতে পেরেছেন যে বন্যার পর গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তোমরা কেমন আছো, কী খবর? তাহলে এইটা সমাজসেবা, যে শুধু ভোটে দাঁড়াবো, ভোটের সময়তে প্রচার করে বেড়াবো, ভোট হয়ে যাবে আর নেই, তোমার দেখা নেই গো, তোমার দেখা নেই, এইটা রাজনীতি? মানুষ বিচার করবে। তাই বললাম যে সেভাবে কাউকে দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না। আপদে বিপদে পাশে থাকতে হবে তো, ভালো সময় থাকি আর না থাকি, তা আপদে বিপদে কই মানুষ কোথায়, এটুকুই বলার। সামনে বিধানসভা নির্বাচন অবশ্যই আসছে, প্রতিপক্ষ বিরোধী দল থাকবেই বলছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বড় বিষয় এটাই, সামনে বিধানসভা নির্বাচন আসার আগে হয় কিছু কিছু জায়গায় কিছু কিছু অশান্তি ছড়ানোর অনেকজন চেষ্টা করে এবং কিছু দলের মধ্যেও কিছু কিছু গোষ্ঠীদ্বন্দ্ব লাগানোর তকমা দেওয়া হয়। সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে লাভপুরের বিধায়কের কী বার্তা, যে লাভপুরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ শাসক দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব যদি কোনো প্রকাশ পায় বা গোষ্ঠীদ্বন্দ্ব কেউ যদি করতে চায়, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন লাভপুরের বিধায়ক, শুনুন। দেখুন, আমি একটা কথা বলি, রাজনৈতিক দল তো একটা বড় সংসার, আপনাকে বুঝতে হবে। তাহলে সংসারে থাকতে গেলে মনোমালিন্য হয়, মতবিরোধ হয়, তারপর পাশে ঠিকও হয়ে যায় আলোচনার ভিত্তিতে। আমি আশা করি আমার লাভপুরে 17টি অঞ্চলে সেরকম বড় সমস্যা কোথাও নেই। এবার ধরুন প্রায় 350 গ্রাম, গ্রামভিত্তিক গ্রাম্য বিবাদ কোথাও থাকলেও থাকতে পারে। এবং সবাই যদি তৃণমূল কংগ্রেস করে তাহলে সেই বিবাদের মধ্যে দেখা যাবে এক ভাই আর এক ভাই জমি নিয়ে সমস্যা, আর এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের বাড়ি, নতুন বাড়ি তৈরি হবে, সেই জমি নিয়ে সমস্যা, তারপর সেটা পাঁচিতে চলে গেল, দুজনই পাঁচি করে। বড় ভাই বলছে আমার এই জমিটার ও দখল করছে, ছোটো ভাই বলছে না এটা করছে। সেটা মীমাংসার মধ্যে দিয়ে, গ্রাম্য মীমাংসা হতে পারে, পঞ্চায়েতে মীমাংসা হতে পারে, বিডিও সাহেবের মীমাংসা হতে পারে, থানার মীমাংসা হতে পারে, নাহলে কোর্টে মীমাংসা হবে। কিন্তু ওইটাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব করা, গ্রামে গ্রামে গোলমাল করা, এইটা করা যাবে না। কারণ নিজের স্বার্থের ব্যাপার নিয়ে তুমি গোটা গ্রামকে জড়িয়ে দিলে, তোমার সাথে তোমার ভাইয়ের বা তোমার প্রতিবেশীর একটা পাঁচিল নিয়ে গোলমাল হচ্ছে, সেটাতে গোটা গ্রাম জড়িয়ে গেল, গোটা পার্টি জড়িয়ে গেল, দিয়ে দেখাবে যে পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু আদৌ সেখানে পার্টি কোনো বিষয় নয়। সেখানে যুবশ্রী কন্যাশ্রী নিয়ে সমস্যা নেই, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্যা নেই, সেখানে বিয়ের সময় রূপশ্রী নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে সবুজ সাথী সাইকেল নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে বাড়িঘর নিয়ে কোনো সমস্যা, সমস্যাটা তাদের ব্যক্তিগত। হয় তার ধানের জমি, নয় তার বাস্তু বাড়িতে সে আর একটা ঘর বানাবে, নয় তার একটা গলি রাস্তা আছে, সেই গলি রাস্তাটা কেউ চাপিয়ে একটা ড্রেন বানিয়ে দিচ্ছে, এইটা নিয়ে গোলমাল। সেটা এসে গেল গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টির ভেতরে গোলমাল, গ্রামে অশান্তি, গোলমাল, মারামারি, ওইটা করা যাবে না। ওইটার ক্ষেত্রে বার্তা খুব স্পষ্ট, খুব কড়া বার্তা। মেটান, হয় নিজেরা বসে মেটান, হচ্ছে না, গ্রামে পঞ্চভদ্র 5 জন বিশিষ্ট মানুষ নিয়ে বসান, পঞ্চায়েতে যান, পঞ্চায়েত সমিতি যান, বিডিও সাহেবের কাছে যান, থানায় যান, দরকার হলে আমাদের কাছে আসুন। আর যদি তাতেও না হয় কোর্টে চলে যান, কোর্টে যান, উকিলবাবুকে পয়সা দিন, খরচা করুন, সেখানে যত পয়সা আছে খরচা করে সেখানে গিয়ে মীমাংসা করে নিন, কোর্ট যা রায় দেবে তাই মানবেন, সেটাই মানবেন। কিন্তু নিজেদের হাতে আইন শৃঙ্খলা নেওয়া যাবে না। এই জায়গায় খুব কড়া, প্রশাসনকে সে কথা বলে দিয়েছি। কারোর কথা শোনার দরকার নেই, নিরপেক্ষভাবে কাজ করুন, নিয়ম মেনে কাজ করুন, এটাই মুখ্যমন্ত্রী বলেন, আমিও তাই সেই কথাই বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে এটাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বার্তাই দেন, এই বার্তা আমাদের শিখিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, সুন্দরভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, সমস্যা হলে বলুন, সব সময় পাশে ছিলাম, আছি, থাকবো। সরকার, তৃণমূলের আমাদের মামাটি মানুষের সরকার সবসময় পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সঙ্গে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। তাই সবাই মিলে ভালো থাকুন, শান্তি থাকুন, অশান্তি হলে মিটিয়ে নিন, মীমাংসা করে নিন। আলোচনার মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হয়, মারামারি করে সমস্যার সমাধান হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বললাম লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহার সঙ্গে। দেখা যাক সামনের পরিস্থিতিতে কি পরিকল্পনা গ্রহণ করা হয় প্রশাসন, বিধায়ক থেকে শুরু করে এলাকার মানুষদের পক্ষ থেকে। লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।